দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিব আজকে শিরোনামগুলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের উদ্যোগকে স্বাগত বিএনপির, প্রশ্নহীন বিচারের তাগিদ। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন, অপকর্মের দায়ে নিষিদ্ধ করা যাবে সংগঠনের কার্যক্রম। আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সরকারের নির্দেশ পেলে সিদ্ধান্ত, ইসির জরুরি বৈঠক কাল। চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধে আজও শাহবাগে অবস্থান, প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। কয়েক জেলায় হঠাৎ স্বস্তির বৃষ্টি, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল 12 জনের। যুদ্ধ চায় না কাশ্মীরের মানুষ, পাক ভারত যুদ্ধবিরতির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সে নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক আছে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। সেসব কিছু নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। সাম্প্রতিক রাজনীতির অন্যান্য কিছু বিষয় হয়তো উঠে আসবে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক প্রথম আলো। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং জনাব ফয়েজ আহমদ, তিনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপি এবং এনসিপির তরফ থেকে আজকে বক্তব্য এসেছে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসব। সংস্কার প্রত্যাশী কিছু সংগঠন ও ব্যক্তিদের উদ্যোগে 5 আগস্টের পর গঠিত হয়েছে নতুন প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন। সংবিধান এবং রাষ্ট্র সংস্কার নিয়ে তাদের আয়োজনে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এখানে উঠে আসে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গও। ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় নেওয়ার উদ্যোগকে স্বাগত জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আশা করেন শিগগিরই বিচারের পথরেখা স্পষ্ট করা হবে। বিষয়টি নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদও। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। যদি বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি, আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন পৌঁছতে পেরেছি, ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো। এর আগে রাজনৈতিক দলগুলোর কাছে 7টি সংবিধান সংশোধন দাবি তুলে ধরে নাগরিক কোয়ালিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা বলেন, সংস্কার নিয়ে একমত হওয়ার পর তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি সবচেয়ে জরুরি। জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবেই বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টটা বাইন্ডিং হতে হবে। এগুলো কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে, যেমন সংসদের উচ্চ ঐক্য কিভাবে নির্বাচিত হবে, সেদিকে নজর দিতে হবে। সেই বিষয়গুলোতে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক দল। সেই দলের কর্মী নেতা হিসেবে আমি কি বাস্তবেই বাংলাদেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে স্লোগান, রাষ্ট্র সংস্কারের যে স্লোগান, সেটা আমি ধারণ করি কিনা। আর আইন উপদেষ্টা বলেন, মেয়াদ নির্দিষ্ট করার চেয়েও জরুরি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো। আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসাবে কাজ করবে। গণপরিষদ হিসাবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা তখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যে গুরুত্ব দেন অনুষ্ঠানে উপস্থিত অনেক রাজনৈতিক দলের নেতারা।
শুরুতেই জনাব ফয়জ আহমদ আপনার কাছে আসতে চাই। সামনে আসলে প্রক্রিয়াটা কি অপেক্ষা করছে আওয়ামী লীগের জন্য? এর পাশাপাশি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথাও কালকে আমরা শুনতে পেলাম। সব মিলিয়ে পরিকল্পনাটা কি? দল হিসেবে আসলে এর আগে আমরা বিভিন্ন সময় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুনেছি যে তারা আসলে সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করবে কি করবে না। এখন এটা একটু কি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টার যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না এ ধরনের প্রশ্নের জবাবে উনি বলেছেন এই সিদ্ধান্তটা তো সরকারের দিক থেকে নেওয়ার বিষয় নয়। তবে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট এবং নাগরিকদের বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে মানুষগুলি একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, যারা এখানে গণতন্ত্র রক্ষার জন্য ফেসিবাদ থেকে মুক্তির জন্য জীবন দিয়েছে, তাদের এক ধরনের প্রত্যাশা এবং আপনি যেটা আপনার প্রতিবেদনও দেখাচ্ছিলেন যে সকল পলিটিক্যাল পার্টির আসলে এক ধরনের এই মতৈক্য আমরা নানান ফর্মে দেখতে পাচ্ছি যে তারা আওয়ামী লীগ যে থেকেই যে 5 আগস্টের পরে পালিয়ে যাওয়ার পরেও থেমে নেই, আসলে থেকেই নানানভাবে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে। বিদেশে থেকে এখানে উস্কানি দিচ্ছে, প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে, দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করছে। এই পরিস্থিতিতে যারা ট্রাইব্যুনালে বিচার চলছে আপনি জানেন, সেখানে যারা বিচারের সাক্ষী হবে, যারা বিচারের জন্য বিচার প্রার্থী, এই ধরনের মানুষদের নিরাপত্তার কথা বিবেচনা করে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তার বিবেচনায় আওয়ামী লীগের কার্যক্রমকে এই বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সরকারের দিক থেকে। এখন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বা দল হিসেবে নির্বাচনের প্রক্রিয়া, আমি যদি কমন সেন্স থেকে বলি তাহলে একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় কার্যক্রমের জায়গাটা হচ্ছে নির্বাচন, বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাটলিস্ট। সেই জায়গায় কার্যক্রম যেহেতু নিষিদ্ধ তার, সো নির্বাচনও একরকম এই জায়গায় আলোচনা করাই যেতে পারে যে নির্বাচন তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। তারপরে এই বিষয়গুলি আরও সুস্পষ্ট ব্যাখ্যা ট্রাইব্যুনাল আছে, আমাদের সরকারের দিক থেকে এটা গেজেট আকারে প্রকাশ হবে, নির্বাচন কমিশন আছে, নানান ব্যাখ্যা আসবে নিশ্চয়ই। আর আপনি ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে, হ্যাঁ এই আলোচনাটা হচ্ছে, এটা তো প্রধান উপদেষ্টা নিজে এর আগেও বলেছেন যে রিকনসিলিয়েশনের সুযোগ তো দিতে হবে। জনগোষ্ঠীর একটা অংশ তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সেই অংশের সবাই আবার সরাসরি হত্যার সঙ্গে সম্পৃক্ত নয়, সবাই লুটপাটের সঙ্গে সম্পৃক্ত নয়। সো এই যে মানুষগুলির মধ্যে রিকনসিলিয়েশনের প্রয়োজন বা তারা নিজেরা অনুধাবন করবে, তাদেরকে তো একটা ওয়ে আউট আমাদেরকে তৈরি করে দিতে হবে। সে জায়গাটা কাজ হচ্ছে, এটা নিয়েও পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলাপ আলোচনার বিষয় আছে। সবার সঙ্গে প্রক্রিয়া নিয়ে কোনো প্রস্তাব আছে? এইটার এখন পর্যন্ত কনক্রিট গভর্নমেন্টের দিক থেকে পুরোপুরি পরিষ্কার করা হয়নি। যতটুকু হচ্ছে যে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এটার একটা তাগিদ অনুভব করছে সরকার যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারটা, সেটা নিয়ে খুব প্রাথমিক পর্যায়ে আলোচনাটা আছে। এটা নিশ্চয়ই ধীরে ধীরে এটা আরও বিস্তারিত হবে, আপনারাও জানতে পারবেন। তবে আপাতত এতটুকু বলা যায় যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, তারা যেটা বিভিন্ন জায়গায় নানান প্রক্রিয়া, চোরাগুপ্তা হামলা করার মতো ঘটনা বা হুটহাট করে মিছিল বের করে নাগরিক জীবনে বিঘ্ন ঘটানোর ঘটনা বা নানান জনের উপরে হামলা, প্রতিষ্ঠানের উপর হামলা, এই ধরনের কার্যক্রমগুলিতে জড়িয়ে পড়ছিল। সেইটা ঠেকানোর জন্য একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন এটা। এখানে একটা প্রশ্ন থাকে, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্রলীগের তরফ থেকে মিছিল করার চেষ্টা করা হয়েছে অন্তত, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা কি এই নিষেধাজ্ঞার কারণে আদৌ বাধাগ্রস্ত হবে? ধরুন এখানে আমি একটা বিষয় আপনাকে বলি, একটা প্রশ্ন আসতে পারে, ধরুন ছাত্রলীগের একটি মিছিল যদি হয়, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, তার মিছিলের সব লোককে আপনি অ্যারেস্ট করার আইনি একটা ভিত্তি আছে। আওয়ামী লীগের যদি একটি মিছিল বের হয়, সেখানে আপনাকে খুঁজতে হবে মামলা আছে কিনা, এই কিনা সেই কিনা, এত কিছু ধরে তারপরে এই একটা জনজীবনে বিশৃঙ্খলা তৈরি করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর একটা জায়গায় আসতে পারে। সেখানে এক ধরনের, আমি এটা নর্মাল জায়গা থেকে বলছি, এক ধরনের ক্রিটিসিজম তো এরকম হচ্ছিল যে আওয়ামী লীগ মিছিল করলে অসুবিধা কি, সে তো নিষিদ্ধ নয়। এখন অন্তত এই একটি জায়গা কিন্তু বন্ধ হলো, আওয়ামী লীগ মিছিল করে মানুষকে আতঙ্কিত করার এই জায়গাটি বন্ধ হলো। কারণ সে মিছিল বের, আপনি যেটা বলছেন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে মিছিল বের করেছে, আওয়ামী লীগও করতে পারে, করলে অ্যারেস্ট হবে, যেহেতু সে এখন কার্যক্রম নিষিদ্ধ, আইনের লঙ্ঘন হবে। সে আইনের লঙ্ঘন হলে অ্যারেস্ট হওয়ার এই অন্তত একটা আইনি টুলস তো তৈরি হলো, একটা পথ তৈরি হলো। সেটা আশা করা যায় এটার একটা ইতিবাচক প্রভাব অন্তত নাগরিকদের জীবনে পড়বে। ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, বিচারের মুখোমুখি আওয়ামী লীগকে দল হিসেবে করার প্রসঙ্গ এখানে এসেছে এবং সেই পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধের মধ্যে কি খুব একটা তফাৎ হচ্ছে তাহলে? প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের
বিরুদ্ধে যেসব পদক্ষেপ, সেটি দল নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করা, এটি কি 5 আগস্টের আগের তাদের ভূমিকার জন্যে, না 5 আগস্টের পরের ভূমিকার জন্যে? বন্ধু ফয়েজ যেটা বললেন তাতে মনে হলো পরের ভূমিকাটাও সরকারকে বিচলিত করছে বা চিন্তিত করছে। কিন্তু আমি তো গত 5 আগস্টের পরে, মানে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মধ্যে চলে যাওয়ার পর আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো বাংলাদেশে নেই। মানে 3 জন 5 জন 7 জন কোথাও মিছিল করছে, এটা তো যদি তারা চোরাগুপ্তে হামলা করে বা সন্ত্রাসী তৎপরতা ছাড়া, এটা তো আইন, আমাদের প্রচলিত আইনে, ফৌজদারি আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সে কারণে দলের কার্যক্রম নিষিদ্ধ করে আইন করার প্রয়োজন আছে কিনা, যে কোনো দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আর যদি বলা হয় যে 5 আগস্টের আগের তাদের ভূমিকার জন্যে, গণহত্যা সংগঠিত করার জন্যে, দমন পীড়নের জন্যে, তাহলে সেটি 5 আগস্টের পরে কেন করা হল না, 9 মাস পরে কেন? এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তাহলে কি ধরে নেওয়া হয়েছিল বা সরকার কি এটাই ভেবেছিল যে তারা অতীতে যাই করুক, এখন ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে বা সরকারকে সহযোগিতা করবে, এবং সেটা করলে হয়তো এটা প্রয়োজন হতো না। আমার মনে হয় যে আওয়ামী লীগ নিয়ে সরকারের মধ্যে এক ধরনের দোলাচল ছিল, আছে এখনো। সেই সম্ভাবনা কি ছিল যে আওয়ামী লীগের মধ্যে থেকে কেউ অন্তত একটা সহযোগিতামূলক অবস্থানে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে? সেখানেই কিন্তু প্রশ্ন। এই যে 3 দিন আগেও আওয়ামী লীগ কিন্তু আলোচনায় ছিল না। যখন দেখা গেল যে সাবেক রাষ্ট্রপতি চলে গেলেন, এবং তারপরে একদিন পরেই দেখলাম যে নারায়ণগঞ্জের যিনি সাবেক মেয়র সেলিনাহাত আইভি, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু 3বারের নির্বাচিত মেয়র, এবং নারায়ণগঞ্জের যে সন্ত্রাসের গডফাদারের মধ্যে এককভাবে যে লড়াই করেছে গত 2 দশক ধরে, সে হচ্ছে সেলিনাহাত আইভি। আমার মনে হয় যে রাজনীতিটা বোধহয় এরকম একটু বৃহত্তর প্রেক্ষাপটে ধরা উচিত। হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা আছে বা আহমেদ সাহেবের বিরুদ্ধে মামলা আছে, হ্যাঁ, মামলায় সরকার আইনি ব্যবস্থা নিতে পারে। এখন একজনের বিরুদ্ধে মামলা, আদালত কি বলে, ইমিগ্রেশনে কোনো নির্দেশনা নেই, তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে নির্দেশনা নেই। এখন এই নির্দেশনা না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার বিএনপি বা জামাতের নেতাদের ইমিগ্রেশনে নাজেহাল করেছে, কাউকে ফিরিয়েও এনেছে, সেটার আমরা নিন্দা করছি। আর আজকে আপনি নিষেধাজ্ঞা না দিয়ে কেউ যদি চলে যায়, যে নিষেধাজ্ঞা না থাকলে বাংলাদেশ একজন স্বাধীন নাগরিক, আপনি তো কাউকে সেটা বারিত করতে পারেন না। বারিত করতে হলে আইন দিয়ে করতে হবে, আর সেটি না করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে, এবং কয়েকজন কি বলবো যে নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কী ছিল? তারা কেন নিষেধাজ্ঞা জারি করেনি? তারা কেন মানে এ ব্যাপারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি জানতেন না? জনগণের মধ্যে একথাও আলোচনা হচ্ছে, এই দুটি ঘটনাই আওয়ামী লীগকে, এই যে পরবর্তীকালে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হলো, এর পটভূমি তৈরি করেছে কিনা বা এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা। আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে তার নীতিগত ব্যবস্থা নিয়ে কোনোই নেই, কিন্তু সরকারের মধ্যে যে নীতিগত, মানে কখনো মনে হচ্ছে নমনীয় প্রধান উপদেষ্টা অনেকবার বলছেন, এমনকি এটাও বলছেন যে আমরা ওইদিকে যেতে চাই না। প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনার বিচার বা ইত্যাদি, প্রধান উপদেষ্টা তখন হয়তো অনেক আগে প্রথম সাক্ষাৎকারে বলছে আমরা এসব বিষয়ে যেতে চাই না। আবার অনেকটাই বলছে যেটি আপনি প্রশ্ন করলেন, আবার বলছে যে বিচারের প্রসঙ্গে বলে সরকার বিচারে যেতে চান না, সেরকম কি ব্যাপারটা? আমার ধারণা যে সেরকমই, যদি আমি ঠিক এটা শব্দটা মনে নেই, কিন্তু বলছে যে এটা কি ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, এটি যেটা বললেন, আমি মনে করি যে আওয়ামী লীগ বাইরে থেকে যেসব উস্কানি দিয়েছে, যেসব কথাবার্তা বলছে, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করেছে, অবৈধ সরকার বলেছে, এবং এর বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু সরকার
এই যে হঠাৎ করে এই ঘটনাটি কেন ঘটলো, জি তার মধ্যে মানুষ মনে করে যে পুরো বিষয়টাই সাজানো কিনা, আগে থেকে তৈরি কিনা এই পটভূমিটা তৈরি করে। এবং আমি মনে করি যে সরকার তো যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, জি কিন্তু এটি মানুষের মধ্যে এই সন্দেহ সংশয়টা জেগেছে। এখন এই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। নিশ্চয়ই। জনাব সোহরাব হাসানকে ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে এই যে সময়টা গেল মাঝখানে, কেন ৫ আগস্টের পরপরই নয়, কেন এখন মাঝখানে হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে, সব মিলিয়ে এই কয়েকটি ঘটনা, জনাব আব্দুল হামিদের বিদেশ যাত্রা, সব মিলিয়ে কি এই ঘটনা ঘটলো, নাকি একটা পর্যায় পর্যন্ত আসলে মানুষ অপেক্ষা করেছে আওয়ামী লীগের জন্য যে তাদের মধ্য থেকে কোনো ক্ষমা চাওয়ার ঘটনা ঘটে কিনা, দুঃখ প্রকাশের ঘটনা ঘটে কিনা? প্রধান উপদেষ্টার যে কথাটি আমার মনে আছে এবং উনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থিতি আনা কিংবা দলকে নিষিদ্ধ করা কিংবা নিবন্ধন বাতিল করার ব্যাপারে সরকার আগ্রহী না। উনি বিদেশের যে ইন্টারভিউগুলো দিয়েছেন তার মধ্যে কোনো একটিতে এটি স্পেসিফিকলি বলেছেন, আল জাজিরাকেও উনি তাই বলেছেন। সেই জায়গা থেকে তাহলে প্রধান উপদেষ্টা নিজে এবং তার সরকার গতকালকে আমরা যেটি দেখলাম তার অবস্থান পরিবর্তন করেছেন। এখন খুব যৌক্তিকভাবেই জানার ইচ্ছা সবার যে কেন এই অবস্থান পরিবর্তন হলো। একটা কারণ হচ্ছে, আমরা যদি সাদা চোখে দেখি যে দেখুন আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নাই, এমনকি তাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর যে নেতৃত্ব তাদের মধ্যে অনুশোচনা নাই, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা বিদেশে পালিয়ে গেছেন, বরং নিউজ আসতে শুরু করলো তারা বিলাসী অ্যাপার্টমেন্ট কিনছেন। তার মানে এইটি একটি চিন্তার কারণ হলো। পরে আমরা যেটি দেখতে পেলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি টকশোর নামে, বয়ানের নামে এই আওয়ামী লীগে আবার পুনর্বাসন, আওয়ামী লীগের কোনো অপরাধ হয়নি এগুলো বলার চেষ্টা করছে এবং সেটিও দমন করা দরকার। তবে আমি সৌরভ ভাইয়ের সাথে একমত, আমাদের অনেক সময় হয় কি পোশাকি আয়োজন বেশি হয়ে যায় ঘটনার সারবত্তার চেয়ে। ধরেন গণ অভ্যুত্থানের ৯ মাস পরে আমাদের কি আজকে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করার কথা, নাকি আমাদের সংস্কার নিয়ে করার কথা, বিচার নিয়ে, এবং আগামীর বাংলাদেশটি কেমন হবে? আওয়ামী লীগের ভূত থেকে আমাদের আস্তে আস্তে বেরোতে হবে। কেউ এই সাবজেক্টের মধ্যে তাদের অনেক অক্ষমতাকে ঢেকে দিতে চাচ্ছেন। কেউ এই সাবজেক্টের ভেতরেই আগামীর যে আপনার নেভিগেশনের যে কঠিন পথগুলো সেটিকেও আমরা আলোচনায় আনছি না। দেখুন ৯ মাস ধরে যদি আপনি সংস্কারের কিছুই না করে থাকেন, ৯ মাস ধরে যদি বিচারের প্রক্রিয়াতে একটি ঘটনাও না ঘটে থাকে, ৯ মাস ধরে যদি আমরা না জানি নির্বাচন কবে হবে, এগুলোর জবাব দেওয়ার জন্য তো কাউকে থাকতে হবে। এখন সরকারটি যারা পরিচালনা করছেন তাদেরকে জবাব দিতে হবে। এখন যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, এটি আমার কাছে মনে হয় না যে খুব খুব ম্যাচিওর কোনো কাজ হয়েছে। এক ধরনের মব তৈরি হয়েছে, আপনার জনদাবি তৈরি হয়েছে, এমনকি বড় দলকে পরে আমরা দেখলাম তারা আনন্দিত বলছেন, একজন রাত 2টোর সময় শোকরানা ভাষণ দিয়েছেন। এইভাবে যদি আপনি রাজনীতিকে ডিল করেন, আওয়ামী লীগের ব্যাপারে আমার ধারণা এটি অত্যন্ত কাঁচা কাজ হবে। দেখুন আওয়ামী লীগের ব্যাপারে আপনাকে আইনি পথে এগোতে হবে। বিচারের ভেতর দিয়ে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, ইলেকশন করতে পারবে কিনা, ওই প্রতীক থাকবে কিনা, এই যে মিলিশিয়া সহ শেখ হাসিনা, সেটাও তো একেবারে দূরে সরিয়ে রাখা হয়নি। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত বলা হচ্ছে, এটি বলা হয়েছে। এটি অ্যাটলিস্ট মন্দের ভালো যেটি হয়েছে যে আপনি একেবারে নিষিদ্ধ না করে আপনি বলেছেন যে বিচারের আগ পর্যন্ত। এখন ইতিহাস ঘাটলে আমাদের কি দেখা যায়, শোনেন, আপনাকে রাজনৈতিক বিষয় রাজনীতি দিয়ে ডিল করতে হবে। প্রশাসনিক বার্তা দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে যদি রাজনীতি ডিল করা হয়, আমরা ঠিক 1 বছরও হয়নি এরকম আরেকটি দলকে নিষিদ্ধ করার পরে তাদেরকে আমরা কিভাবে প্রত্যাবর্তন করতে দেখেছি অ্যাজ অফ টুডে, আজকে আমরা যখন কথা বলছি। এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে শিখতে হবে। আমাদের অনেক সময় গিমিক করার চেষ্টা হয়, বাইরের অনেক উৎসাহী মানুষ থাকে, তারা এগুলোকে প্ররোচিত করেন, কিন্তু সরকারকে এবং বড় রাজনৈতিক দলকে অনেক দায়িত্বশীলতার সাথে বিষয়টাকে দেখতে হবে। আমরা জানি যে বারবার ইউএনের রিপোর্ট আমাদের আলোচনা এসছে, সেই ইউএনের রিপোর্টে কিন্তু সবচেয়ে বেশি ইন ডেপথ আওয়ামী লীগের কুকর্ম, খুন, অর্থ লোপাট, গুম করা, এমনকি সামরিক বাহিনীর সংযুক্তি, ভারতের সংযুক্তি, এগুলোও আছে। কিন্তু তারা পরিষ্কার বলেছে যে তারা আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে না, কেননা তারা মনে করে যে এটিকে রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে। ঠিক যেই জায়গাটিতে আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের আলোচনাটি হচ্ছে। দেখুন অনেক ব্যবসায়ী আছেন, আমরা
অবশ্যই টেলিভিশনে দেখেছি যারা গণভবনে যেতেন, যারা শেখ হাসিনাকে শেষ দিন পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছেন, যারা ব্যাংক লোপাট করেছেন, যারা সরাসরি খুনে যুক্ত ছিলেন, এদেরকে বাদ দিয়ে অনেক ব্যক্তিবর্গ হয়তো তাদের অনুশোচনার কথা বলতেও চান, কিন্তু আমরা তো অনুশোচনার কোনো জায়গা রাখিনি। কাজেই ওরকম একটি কমিশন হলে, এবং যেটার উদাহরণ আমরা সবসময় বলছি সাউথ আফ্রিকা, সেদিন আইন উপদেষ্টাকে আমি বলতে শুনলাম উনি এবং প্রধান বিচারপতি সাউথ আফ্রিকায় যাচ্ছেন। এখন এটি কি যাওয়ার বিষয় কিনা আমি ঠিক নিশ্চিত না, বাট এই আলোকে আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি দুজন যাচ্ছেন, এই আলোকে আমাদের একটি রিকনসিলিয়েশন কমিশন হওয়া দরকার। তবে আমি যেই জায়গাটিতে একটু হতাশ, আমাদের উত্তরণের জায়গায় যেতে হবে মঞ্জুর, যে আমাদের পরের ধাপটা কি, আমরা এখনো অতীতমুখী হয়ে থাকছি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব সোহরাব হাসান আপনার কাছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা বলা হচ্ছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে। এখন তারা যদি কার্যক্রমে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে রাজনৈতিকভাবে মোকাবেলার রাস্তাটা কি হবে, এবং সমাজের যারা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগকে সমর্থন করেছেন, এখনও যারা করেন, তারাও কি আপনি মনে করেন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হলে সেখানে এগিয়ে আসতে আগ্রহী হবেন? আসলে এটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা পুনর্মিলন, পুনরাকত্রীকরণ বা সমঝোতা, জাতীয় সমঝোতা, এটি কিন্তু শুধু মুখে বললে তো হবে না, এটি একটা পরিবেশ তৈরি করতে হবে, সবাই যাতে আসে। এরকম একটি কিন্তু কাঠামো এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও করেছিল, সম্ভবত ব্যবসায়ীদের জন্য ট্রুথ কমিশন। হ্যাঁ, সেই ট্রুথ কমিশন কিন্তু কার্যকর হয়নি, এবং অনেকে টাকা জমা দিয়েছে, সে টাকা ফেরত পায়নি, টাকা নিয়েছে, মানে এক হজবরল অবস্থা। হ্যাঁ, প্রথমত মানুষ আস্থায় নিতে হবে, না হলে দেখুন, যদি ওই অর্থে বলতে পারেন যে আবার বাংলাদেশে এটা সম্ভব কিনা। যে সরকার 27 বছর একে জেলে অন্তরীণ রেখেছে, ম্যান্ডেলাকে, তাকে নিয়ে তিনি সরকার করেছেন। তো এই ঔদার্য বাংলাদেশের অতীতে কোনো শাসকের হয়নি, ভবিষ্যতে হবে কিনা যায় না, বা এখন যারা আছেন, এটা হচ্ছে যে কোনো এই ঝুঁকিটা নিতে রাজি আছেন কিনা। মানে এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব কিছু, নাকি আপনি এটা রাজনৈতিক সরকারের কাছে? না, রাজনৈতিক সরকারের ব্যাপার তো রাজনৈতিক, যেহেতু আলোচনাটা অন্তর্বর্তী সরকার করেছে, তারাই নিশ্চয়ই এটা সূচনা করতে চাচ্ছে। তাই সূচনা করতে চাইলে তাদের মধ্যে কেউ আছেন কি ম্যান্ডেলার এই ঔদার্য গ্রহণ করবেন, মানে ঔদার্য অনুসরণ করবেন। আবার যে কথাটি বললেন আওয়ামী লীগ নেবে কিনা, এখন এখানেই এই প্রশ্নটি, যেমন আশরাফ কায়সার বন্ধু আশরাফ কায়সার বলেছেন যে 9 মাস পরও আওয়ামী লীগকে নিয়েই আলোচনা, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া, নিষিদ্ধ কার্যক্রম ইত্যাদি, এইটাই এর মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো আবদ্ধ হয়ে গেছে। এবং দেখুন, এনসিপি বলে যে বিএনপি ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছে, বিএনপি বলে এনসিপি ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছে, তাদের লোকজন নিয়ে এসেছে, কার কাছ থেকে টাকা নিচ্ছে, কে আশ্রয় দিচ্ছে। তাহলে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তাহলে টাকায়, এবং সেই টাকা সবাই ভাগ করে নিচ্ছে। তাহলে আওয়ামী লীগকে আপনি কীভাবে ঠেকাবেন? নৈতিকভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে তো নৈতিকভাবে। তা নৈতিকভাবে যদি না ঠেকিয়ে আপনি যদি এক ধরনের, এবং বিচারটা গ্রহণযোগ্য হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে। আর দুটি বিচারের মধ্যে পার্থক্য আমি অনেক দিন পর হলেও যে বলি, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল কিন্তু প্রচলিত আইনে, আর যুদ্ধাপরাধের বিচার হয়েছিল এই ট্রাইব্যুনালে। এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে যতটা বিতর্ক হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে সেটা হয়নি। এবং সেটাও হয়েছে বিচারপতি শাহাবুদ্দিনের জন্য, তিনি পরামর্শ দিয়েছিলেন, এবং আওয়ামী লীগের নেতারা বলছে যে ওনার জন্যই এতদিন এই 12 বছর না 13 বছর অপেক্ষা করতে হয়েছে। তাহলে এখন আপনি বিচারটা কিভাবে করতে চান এটি। আর রিকনসিলিয়েশন, এখন যেটা শোনা হয়েছিল, এই যে দুজনের বিষয়ে যে প্রবলভাবে আলোচনা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি কোথাও সংবাদ মাধ্যমেও এসেছে যে, বা সেনাপ্রধান বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশীলিত আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগ, তার মধ্যে সাবেক রাষ্ট্রপতির নাম ছিল, সেলনাহায়াত আইভির নাম আছে,
তারপর সাবের হোসেন চৌধুরীর নাম আছে বা এরকম। এখন যদি সেটি করতে চায় তাহলে একটি ব্যাপার, আর যদি এটি সামরিক শাসকের মতো হয় যে আওয়ামী লীগ আছে আরেকটি আওয়ামী লীগ বানানো, বিএনপি আছে আরেকটি বিএনপি বানানো, যেটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার করেছিল। এখন কিভাবে এই সরকার যাবে? আর এই সরকার যেহেতু বলছে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমি মনে করি তাদের এদিকে যাওয়া নেই। রিকনসিলিয়েশনটা সেটা হলো জাতির ভবিষ্যতের জন্য, সেটাও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। না হলে এই যে আমরা যে একটা নির্বাচনের জন্য যেটুক ঐকমত্য দরকার সেটাই তো হচ্ছে না। কোন নির্বাচন হবে, গণপরিষদ না জাতীয় সংসদ, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, এটি নিয়ে তো আমরা 8 মাস কাটিয়ে দিলাম, 9 মাস কাটিয়ে দিলাম, এবং আগামী এই জুলাইয়ের মধ্যে এটি শেষ হবে, এটা ভরসা কম। যদি পারে খুবই অভিনন্দন জানাবো, এবং এটি জাতির আকাঙ্ক্ষা। এবং মানুষের মধ্যে এই সাম্প্রতিক ঘটনা এক ধরনের ভরসা কম কেন মনে হচ্ছে? একমত হতে পারছে না। আজকেই প্রথম আলো সাক্ষাৎকারে যে রাষ্ট্র সংস্কারের বিষয়টাই বিএনপির ওই 31 দফার বাইরে, 31 দফার এটা হলো তারা যখন বিরোধী দলে ছিল, রাষ্ট্র সংস্কার নিয়ে যে বলবো যে ছোট দল কিন্তু লাগাতার যে বলে আসছে, প্রচার করে আসছে হাসনাত কায়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার দলের নামও রাষ্ট্র সংস্কার আন্দোলন। তিনি বলছেন মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকেই প্রথম আলো সাক্ষাৎকারে মতপার্থক্য বাড়ছে। এই কারণেই ভরসার উপরে আরেকটি পারে সরকার যে কোনো একটি সব দলের কথা শুনে যে আমি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যারা একমত হোক বা না হোক এটি হবে যদি নির্বাচন করতে চায়। এখন দুদিক থেকেই বল, রাজনৈতিক দলগুলো সরকারের উপর বল ছড়িয়ে দিচ্ছে যে যে আমাদের কোনো দায় নেই। এই যে আওয়ামী লীগের ক্ষেত্রেও দিয়েছিল। আবার সরকার বলছে যে তোমরা একমত হয়ে আসো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এখন কবে হবে, কিভাবে হবে, মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আছে। জি, ধন্যবাদ। জনাব ফয়েজ আহমদ, আপনার কাছে ফিরে আসি। জনাব আব্দুল হামিদের প্রসঙ্গ বারবারই ঘুরে ফিরে আসছে। সেখানে আসলে সরকারের অবস্থানটা কি? সেটা কি শুধুই নিম্নপদস্থ কর্মকর্তাদের দায় দিয়ে সরকার মুক্তি পেতে পারে কিনা এখান থেকে? এক। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে স্থানীয় পর্যায়ে এখনও অনেকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেতাকর্মী আছেন যাদের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হবার অভিযোগও রয়েছে। এরাও স্থানীয় পর্যায়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেক ক্ষেত্রে আন্দোলনকারী শক্তিদের উপর চাপ তৈরি করছেন, হুমকি দিচ্ছেন, সে তেমন অভিযোগও বিভিন্ন ক্ষেত্রে ঘুরে ফিরে আসছে। এইসব ব্যাপারে আসলে সরকারের অবস্থানটা কি? জি, দেখুন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে যে ঘটনাটি, সেটা দায় ইমিডিয়েট কিছু দায় থাকে। জাস্ট যদি আপনি এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইমিডিয়েট দায়, সেক্ষেত্রে এই ঘরের গেটম্যান যিনি ছিলেন তার একটা ইমিডিয়েট দায় থাকে। সেটা ধরে এক ধরনের তাৎক্ষণিক ব্যবস্থা তো হয়ই, সেটা তো হলো। এর বাইরে এখন সরকার তদন্ত করছে যে এটার জন্য আসলে আরও প্রিন্সিপাল দায় দায়িত্ব কাদের ছিল তাদেরকে চিহ্নিত করা, সে বিষয়ে নিশ্চয়ই সরকারের দিক থেকে ব্যাখ্যা আসবে কারা কি ছিল না ছিল যেটা। আর এই মানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যেমন এই যে আলোচনাটা আসলো, তার মতো একজন সুপরিচিত মানুষ সাবেক রাষ্ট্রপতি, না এমন তো না যে এমন তো ঘটেনি যে এমন তো ঘটনা ঘটেনি যে উনি যখন যাচ্ছিলেন কেউ বলছে যে তাকে চেনেনি, চেনে শুনে জেনেই গিয়েছে, তার এমন কোনো নিষেধাজ্ঞা ছিল না তার দেশ থেকে, এই ধরনের প্রক্রিয়া তো ছিল। সো প্রক্রিয়াগত ত্রুটি এবং আইনগত বাস্তবতা এগুলি যদি আপনি একভাবে বিবেচনা করেন তাহলে তো দেখবেন ওনার তো দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। সৌরভ ভাই যেটা উল্লেখ করছিলেন যে নিষেধাজ্ঞা নাই, মামলা নাই, এরকম বহু মানুষকেও আওয়ামী লীগের সময় আটকে দেওয়া হয়েছে, সেটাই কি চলতে থাকবে কিনা? সেটাও যেমন চলতে পারে না, আবার একটা অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্য দিয়ে এক ধরনের সেন্টিমেন্ট আছে, সেটাকে উপেক্ষা করার জায়গা থাকে না। এই দুটো মিলেই একটা ব্যালেন্স জায়গায় যেমন আসার একটা চ্যালেঞ্জ রয়েছে, আবার এই চলে যাওয়া, কেউ পার করে দেওয়া, এটা তো নানান প্রেক্ষাপটে হয়েছে। তো এটার সঙ্গেই যদি ডিওএস সম্পাদককে কিন্তু এই সরকারের আমলেই হেনস্থা করা হয়েছে আগের তালিকাতেই আর কি, যে 17-18 হাজার মানুষের একটা নাম দিয়ে রাখা হয়েছে একটা সিস্টেমের মধ্যে, তাও মিনিমাল। যাই হোক, ওটা অন্য আলোচনা। তো আপনার ওই প্রসঙ্গে যদি আসি, যে আপনি বলছেন যে গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই একদম সরাসরি হত্যার সঙ্গে জড়িত এমন মানুষেরাও ঘুরে বেড়াচ্ছে, এটা মানে এই অভিযোগটা একেবারে অসত্য নয়। কিন্তু আপনাকে যদি খেয়াল করেন তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তীতে 8 আগস্ট যখন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর যে মানুষগুলিকে নিয়ে আবার যাত্রা শুরু হয়, তাদেরকে কিন্তু
একেবারে বাদ দিয়ে নতুন করে কোনো বাহিনী গঠন করা যায়নি। হয়তো একটা ফোর্স চট্টগ্রামে আছে, তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা, ঢাকা থেকে চট্টগ্রাম, এই সার্বিক বিষয়ে এই জায়গাগুলিতে কিন্তু কাজ হচ্ছে যে কিভাবে এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায়। এখন মুশকিলটা হচ্ছে, আমি যখন এই কথাটা আজকে বলবো আপনার কাছে খুব স্বাভাবিকভাবে আমি আপনার জায়গায় থাকলে তো প্রশ্ন করতাম, তাই বলে 9 মাসও সেই কাজ শেষ করা যায়নি। আসলেই তো আপনি দেখেন 9 মাসে এতগুলি পরিস্থিতিকে মোকাবেলা করতে হচ্ছে। আপনি পুলিশকে নিয়ে মনোযোগ দিবেন তো স্বাস্থ্য এসে আপনার সামনে হাজির হচ্ছে। আসলে মানে পুরো রাষ্ট্রটাকে এমন এক ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, এবং যতটুকু আবার অবস্থান ছিল সেগুলিতে এত বেশি দলীয়করণ অবস্থা ছিল, আপনার ব্যুরোক্রেসির জায়গায় এত বেশি দলীয়করণ ছিল। সুতরাং সবকিছু মিলে জিনিসটা একেবারে শূন্য থেকে আবার শুরু করার মতো একটা অবস্থা। শূন্য থেকে শুরু করাও একটা ইতিবাচক দিক আছে। আপনি শূন্য থেকে শুরু করতেছেন, আপনি শুরুটাই করতে পারতেছেন ভালোভাবে, ভালো লোককে নিয়ে। আবার যখন আপনি কিছু লোকজনকে নিয়ে শূন্যের মতো অবস্থা, কিন্তু যেই লোক আছে সেই লোকের মধ্যে সন্দেহ সংশয় আপনার যাচ্ছেই না, সেই লোকের মধ্যে আপনি প্রত্যেকজনকে ধরে ধরেন। এরকম আলোচনা হয়েছিল যে পুলিশের মধ্যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, তাদেরকে বাদ দিয়ে আপনি বাকিদেরকে সাধারণ ক্ষমা করেন। এরকম আলোচনা কিন্তু হয়েছিল, এই টকশো টেবিলে বসে এগুলি হয়েছিল। ধরুন আপনি সাধারণ ক্ষমাই ঘোষণা করলেন, আপনি তো ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু যেই মানুষটা মননে আওয়ামী লীগকে ধারণ করে, ছাত্রলীগকে ধারণ করে, সে তো আপনাকে ক্ষমা ঘোষণা করছে না, সে তো প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এটা আমি শুধু পুলিশের কথা বলছি না, এটা অন্যান্য সেক্টরেও এই অবস্থাটা বিরাজ করে। এর অবস্থার মধ্যে দিয়েই সরকারকে কিন্তু একটা সবচেয়ে উৎকৃষ্ট যে প্রক্রিয়াটা বের করে আনা যায়, সরকারের যতটুকু ক্যাপাসিটিতে কভার করে, সেই জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং একই কারণে আপনি নানান জায়গায় অভিযোগ রয়েছে, হত্যা মামলার আসামি পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এরকম ঘটনা ঘটছে। আবার একই সঙ্গে এই জিনিসগুলি নজরে আসা মাত্রই সরকার এগুলিকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। যেটা বারবার ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে কি, হত্যা মামলাগুলোর ব্যাপারে আসলে যারা সরাসরি জড়িত তাদের গ্রেফতারে অগ্রগতি কম, কিন্তু সেই একই জায়গায় অজ্ঞাতনামা বা সন্দেহভাজন হিসেবে প্রচুর মানুষ গ্রেফতার হয়ে ভেতরে আছেন, যারা তেমন কোনো অপরাধ না করেও আসলে এখন জামিনও পর্যন্ত পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আসলে সরকারের করণীয় কি? দেখুন, জামিন পাওয়ার বিষয়টা একেবারে আদালতের বিষয়, এই বিষয়ে সরকারের করণীয় বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তবে এতটুকু বলি যে সরকার তো কোনো মামলা দায়ের করেনি, মামলাগুলি তো বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বা কোনো ক্ষেত্রে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে তাদের পরিবারের লোকজন দায়ের করেছে। এই শহীদদের পরিবারকে আবার অনেক ক্ষেত্রে দেখেছি পলিটিক্যাল লোকজন নানানভাবে ইনফ্লুয়েন্স করে নানান লোকের নাম দিয়েছে। এটা আমাদের এখানে যদি প্রবণতা বলি, এই রাজনৈতিক প্রবণতা দীর্ঘদিনের, এটা থেকে বেরোয় আসার জন্যই আমাদের আসলে সব কিছুর যে সংস্কারের আলোচনাটা হচ্ছে, ওই জায়গায় আপনাকে ফিরে যেতে হবে। আপনি পুলিশিংয়ের সংস্কারের কথা বলেন, আইনি সংস্কারের কথা বলেন, এই জায়গাগুলিকে যদি আমরা এখন আমি ইমিডিয়েট আমার একটা সমস্যা হয়েছে, আমি নাপা খেয়ে একটা ওষুধ খেয়ে এটা সামাল দিলাম, কিন্তু স্থায়ী পথ বন্ধ হচ্ছে কি করে? আপনি যে পরবর্তীতে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, সেও যে তার বিরোধীদেরকে হেনস্থা করার জন্য এখানে আপনার হয়তো টকশোতে এসে আপনার একটা মন্তব্য ভালো লাগেনি, আর আপনাকে গিয়ে একটা হত্যা মামলায় আসামি করে দেওয়ার জন্য বা অজ্ঞাত মামলায় আপনাকে আসামি করে নিয়ে যাওয়া, এগুলি ঠেকাতে হবে। এগুলি ঠেকাতে হলে আমাদের রাজনৈতিক ঐক্য দরকার, এর কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলিকে কিছু কিছু বেসিক জায়গায়, যেটা তাদের নিজেদের জন্য, এই দেশের নাগরিকদের জন্য, এই ঐক্যমত্যে পৌঁছাতে হবে যে আমরা এই মৌলিক সংস্কারগুলি সম্পন্ন করতে চাই। এই জায়গা না হলে আপনার এই ধরনের আসামি, অজ্ঞাত আসামি বাড়বে, যার যখন ইচ্ছা তাকে পুলিশকে ইনফ্লুয়েন্স করতেছে। আপনি কোনো ক্ষেত্রে তো কোনো থানায়, গ্রামে গঞ্জে যদি বলেন, সরকারের থেকে বেশি ইনফ্লুয়েন্স পলিটিক্যাল পার্টিগুলির থানার উপরে আছে, এটা বাস্তব। এই সরকারের চরিত্রটা যদি আপনি দেখেন, এই সরকার তো সারা দেশে তার কর্মী বাহিনী নেই। সরকার যতটা কেন্দ্রে বা যেভাবে আছে, থানাগুলি নিয়ন্ত্রণ করতেছে কারা? বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন থানাগুলিতে এখনো এক ধরনের আগের ওই আওয়ামী কায়দা বা তারও আগের কায়দাগুলি যদি বলি, সেই কায়দাটাকে জারি রাখার চেষ্টা করতেছে। তো এইটা আমাদের রাজনৈতিক একদম উপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম এক ধরনের রাজনৈতিক সংস্কারেরও প্রয়োজন আছে এখানে। ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ফিরে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বা কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচনের সমীকরণে অনেকগুলো আলোচনা রয়েছে। আসলে দিনের শেষে এখানে কার লাভ হচ্ছে, এবং বিএনপি, এনসিপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে নির্বাচনের সমীকরণটা এখন আসলে কি দাঁড়াচ্ছে? দেখুন, 5ই অগস্টের পরে যেই কারণে আমাদের মধ্যে অনৈক্যের সুর, এবং সেটির একটি মোক্ষম কারণ হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, তারপরে হচ্ছে আওয়ামী লীগের সম্পদ, টাকা পয়সা, প্রভাব, এগুলো। তো আমরা রাজনৈতিক পক্ষগুলোকে দেখলাম তাদের নিজেদের মধ্যে বিভেদ করতে, যে আপনি দেখেছেন যে স্থানীয় পর্যায়ে নতুন তরুণরা কিংবা বিএনপি কিংবা জামাত ইসলামীকে আমরা কি আচরণ করতে দেখেছি গত 9 মাসে।
এখন নির্বাচন যখন হবে, আপনি যদি গতকালের প্রজ্ঞাপনটি আমরা বুঝে থাকি, সেটিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কিন্তু খুব ক্ষীণ, এবং তার মানে আওয়ামী লীগবিহীন একটি নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে। সেই জায়গাটিতে আমার নতুন সমীকরণের ক্ষেত্রে আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, যে এই সমীকরণে কারা ভালো করবে। তরুণদের নিয়ে প্রাথমিক যে আগ্রহটি সবার তৈরি হয়েছিল, আমার মনে হয় অনেকগুলো আচরণের কারণে তারা যত কনভেনশনাল রাজনীতির দিকে যাচ্ছে, তো এই যে বিভিন্ন শিল্পপতি, কালো টাকার মালিকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ, তারপরে গাড়ি বহন নিয়ে এলাকায় যাওয়া, তখন তাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা আসলে রেজিমের চেঞ্জ চেয়েছিল, যে হাসিনার জায়গায় আমিই থাকব। কাজেই এই সমীকরণের চূড়ান্ত সিদ্ধান্তটি ভোটের বাক্সে আমরা দেখতে পাবো। এখন আমি সরকারটিকে দেখি দারুণ সব অ্যাডহক কাজ করছেন। ধরেন আব্দুল হামিদ পালিয়ে গেলেন, এখন 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। আচ্ছা, এই উপদেষ্টার কি আর কোনো কাজ নেই আব্দুল হামিদের পালিয়ে যাওয়া তদন্ত করা ছাড়া? তার মানে এটি একটি নতুন উটকো ঝামেলা তৈরি হলো আব্দুল হামিদ পালিয়ে গেলেন বলে। এটি যদি সরকার না জানে একজন রাষ্ট্রপতি কোথায় আছেন এবং তিনি পালাতে পারেন, আপনি যদি এয়ারপোর্টের ইমিগ্রেশনের নিম্নপদস্থ কর্মকর্তাদেরকে বরখাস্ত করেন, এটি অত্যন্ত লজ্জার। এটি অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অ্যাবাভ তার উপরে যেতে হবে। কাজে এই জিনিসগুলো বাংলাদেশে একদম মানাচ্ছে না। সেলিনা হায়াত আইভি অথবা সাবির হোসেন চৌধুরী, এই যে নামগুলো আমরা একসময় শুনেছি, রিফাইন্ড আওয়ামী লীগ অথবা যাই হোক, আমাদের কাছে মনে হচ্ছে যে আপনি খুনি, ঘাতক, অপরাধী, গুরুতর অপরাধকারী ব্যক্তি, দেখুন তাদের প্রত্যেকের কিন্তু আপনার সাথে লেনদেনের একটা শক্তি আছে। কারণ আমরা দেখেছি কিভাবে তারা ছাড়া পান, কিভাবে তারা জেলে ভালো থাকেন, কিভাবে তাদের ব্যবসা হ্যান্ডওভার হয়ে যায়। এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে সরকার একটি ঘেরাটোপের মধ্যে পড়ে গেছে। এই যে 632 জন বা 436 জনকে নিয়ে যে হত্যা মামলাগুলো হয়, আপনি ইমাজিন করুন একজন ব্যক্তিকে মেরেছেন 436 জন ব্যক্তি। তো এগুলো তো মানুষের কাছে একদম ধোপে টিকবে না। আইনের জায়গাটি মানে দ্বিতীয় ধাপে এটি কোনো দিন আর যাবে না। তার মানে কি হলো? তার মানে আমার সন্তানকে যারা খুন করলো, 16 বছর আটকে রাখলো, গুম করলো, আয়নাঘরে রাখলো, তারা মুক্তি পেয়ে গেল। কার জন্য? আপনার দুর্বল বিচারিক প্রক্রিয়ার কারণে, দুর্বল তদন্তের কারণে। দেখুন, সরকার, পুলিশ পালিয়ে গেছে, গভর্নর পালিয়ে গেছে, এগুলো আমরা সবাই জানি। মসজিদের ইমাম পালিয়ে গেছে, এটিকে আপনি 9 মাস ধরে বলতে পারবেন? বলার কোনো সুযোগ নাই। আপনার বিকল্প ব্যবস্থা করতে হতো, ওটির জন্যই তো সরকারকে আমরা এই জন্যই রেখেছি, সম্মান করি, যাতে তারা এই পরিবেশটি তৈরি করতে পারে। এখন আপনি শুধু আপনার একটা ঘা হয়েছে, ক্যান্সার হয়েছে, সেটি নিয়ে সারাদিন কথা বলছেন, এটি তো আসলে মূল সমস্যা না। 5ই অগস্টের পরে হাসিনা অতীত, 5ই অগস্টের পরে আওয়ামী লীগ অতীত। আওয়ামী লীগের ফ্যাসিজমের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে। আমাদের নতুন ভয় হচ্ছে ফ্যাসিজম সংক্রামিত হচ্ছে, মাঠে ফ্যাসিজম তৈরি হয়েছে মব ইনজাস্টিসের ভেতর দিয়ে। আমরা সেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেই উৎসাহ, যেই আয়োজন দেখলাম, এটিকে আমি অত্যন্ত সমালোচনা করি। দেখুন, আমরা 13 সাল নিয়ে সমালোচনা করতে, শাহবাগ মুভমেন্ট, আমরা খুব এখন দক্ষ। 25 সালে যা ঘটলো সেটা নিশ্চয়ই 10 বছর পরে কেউ বসে আছে সমালোচনা করার জন্য। সরকারটি এই সিদ্ধান্ত কি করে নিল? আমরা যদি দেখুন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার মতেই, রাজনৈতিক দলগুলোর সাথে বসে। আপনি এই প্রজ্ঞাপনের আগে কোন দলের সাথে সরকার বসেছে? কয়েকজন তরুণ সরকারকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়েছে, তারপরে প্রজ্ঞাপনটি হলো। এইভাবে কি আপনি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন? তাহলে বিএনপির মতামত কোথায়? জামাত ইসলামী কোথায়? এনসিপি কোথায়? আজকে সকালে তো মনে হচ্ছে কোনো দলেরই তাতে খুব একটা অমত নেই। দেখুন, ঘটনা ঘটে যাওয়ার পরে অনেকেই ভাবছে যে এই ঘটনা যখন ঘটেই গেল, তাহলে আমার অবস্থান কি হবে। আমি বিএনপিকে পরিষ্কার দেখতে পাচ্ছি। বিএনপি গত 9 মাসে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে না, একটিবারও বলেনি এই কথাগুলো। এবং আমি মনে করি বড় দল হিসেবে বিএনপি যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয়। সালাউদ্দিন দাবি করেছেন যে তারা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলছেন গোড়া থেকে। নিশ্চিতভাবে বিচারের কথা বলছে, আমরাও বিচারের কথা বলছি। বিচারের ভেতর দিয়ে, রায়ের ভেতর দিয়ে দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, এটি শুনতে কেমন লাগবে? আর আমরা একটা প্রজ্ঞাপন করে আওয়ামী লীগের কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখলাম। তাহলে দেখুন, আমরা অতীতের ভুরি ভুরি উদাহরণ আপনাকে বলতে পারবো যে এইভাবে যদি প্রশাসনিকভাবে আপনি দল নিষিদ্ধ করেন, রাজনৈতিক দল, ঠিক যেমন কিংস পার্টি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি আমাদের সংস্কৃতিতে, সেরকম আপনি প্রজ্ঞাপন জারি করে দল নিষিদ্ধ করলে সেটি কোনো স্থায়ী সমাধান হবে না। বরং তারা বলতে পারবে তাদের উপর অন্যায় হয়েছে। তখন কি হয় জানেন? তখন আপনার তার অপরাধ ছাপিয়ে
তার উপরে যেটা হলো এটি আপনার আলোচনায় আসে। ধরেন একটি বিজ্ঞাপনী সংস্থা, তার অনিয়ম নিয়ে আপনি তদন্ত করছেন, কোথা থেকে একটা হত্যা মামলা হলো, 436 জনের একজন উনি, এখন পুরো আলোচনা হচ্ছে ওই হত্যা মামলা। তাহলে যে এই যে 54 বছরের অনিয়ম, এই যে আমাদের মিডিয়াকে নিজের পায়ে না দাঁড়াতে না দেওয়া, এগুলো কিন্তু হারিয়ে গেল। এই ভয়টাই আমাদের তৈরি হয়েছে। আমরা একটা চটকদার হেডলাইন খুঁজি এবং ব্রেকিং নিউজ স্ক্রলে যাবে। লাইফ তো স্ক্রল না, লাইফ হচ্ছে আপনি আমাকে নীরবে সাপোর্ট দিবেন, আমি নাগরিক হিসাবে এটি বুঝে নিব এই সরকার 9 মাসে কি দিল, আগামীতে যারা সরকার গঠন করবে তারা কি দিতে পারে। তাদেরকে কেউ বলেনি মিডিয়ার কাছে আসেন, স্ক্রল হন, ব্রেকিং নিউজ দেন এবং স্পেকুলেশন বলতে থাকেন, এগুলো তাদের কাজ না। আমরা খুব ভালোভাবে বুঝি যে মিডিয়ার ব্যাপারে এদের সতর্ক হওয়া উচিত। জি, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। যদি আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ, যোগ হচ্ছে আওয়ামী লীগ অন্যায় করেছে, তার বিরুদ্ধে নির্বাহী আদেশেই ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত, সেই অনুষ্ঠানে যখন তারা উল্লাস করে জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন, সেই জাতীয় সঙ্গীত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগের নিষিদ্ধের সাথে এই জাতীয় সঙ্গীত বন্ধের বিষয়টি আপনি চিন্তা করুন যে কি বার্তা দিচ্ছে। এবং এরপরে আওয়ামী লীগ কেন ক্ষমা চায়, আজকের অনুষ্ঠানেও আজকের আলোচনায় আমরা বললাম আওয়ামী লীগের মধ্যে কোনো অনুষ্ঠান নেই, তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল, ক্ষমা চায়নি বলে আমরা সমালোচনা করছি। একজন উপদেষ্টার নামও বলেনি, একজন উপদেষ্টা শুধু বলছিলেন 71-এর যারা অপরাধের বা গণহত্যার সহযোগী তাদেরও ক্ষমা চাওয়া উচিত, এই কথাটি বলছিলেন। তাকে কিভাবে আক্রমণ করা হয়েছে, মানে আপনি কোথায় আইন, কোথায় শৃঙ্খলা, কোথায় শাসন, কোথায় সভ্যতা, ভদ্রতা, কোথায় রাজনৈতিক সংস্কৃতি? আমরা শুধু সব কিছু যদি এটা দেখি, মানে মুদ্রার একদিক দেখি অন্য দিক না দেখি, তাহলে কিন্তু এই সরকারের জন্য বিপদ, ভবিষ্যৎ রাজনীতির জন্য বিপদ, এবং এটি আমরা খুবই মানে উদ্বিগ্ন। জি, ধন্যবাদ জনাব ফজল আহমেদ। যদি আর কিছু যোগ করার থাকে। আমি একটা বিষয় শুধু যোগ করতে চাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যেটা আশরাফ ভাই বলছিলেন যে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ। দেখুন, এই সরকার তার সব কার্যক্রমের ক্ষেত্রেই, অধিকাংশ কার্যক্রমের ক্ষেত্রেই কখনো কখনো বসে একদম আনুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু সিদ্ধান্ত নেয় বা আলোচনা করে, কখনো কখনো আপনি হয়তো দেখছেন না যে বসে একটা মিটিং করছে। আমি আপনাকে শুধু এতটুকু এনশিওর করতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে রাজনৈতিক মূল যে সমস্ত রাজনৈতিক দল এখানে আছে তাদের সঙ্গে আলোচনা ছাড়া সেটা হয়নি, তাদের সঙ্গে আলোচনা করেই হয়েছে। এখানে শুধু আরেকটা জিনিস জানার ছিল ফয়েজ আপনার কাছ থেকে, সেটা হচ্ছে 30 দিনের মধ্যে ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, সেটাও অনেক দিন ধরে হচ্ছে না, এই ধরনের একটা অভিযোগ ছাত্রদের তরফ থেকে, এনসিপির তরফ থেকে এসছে। সেই ব্যাপারে আসলে সরকারের এখনকার অবস্থানটা কি? না, এটা এর আগে যখন এই ঘোষণাপত্র নিয়ে যারা আন্দোলন, সে সময় তো এনসিপিও ছিল না, আন্দোলনে যারা অংশ নিয়েছে ছাত্র জনতা, তাদের একটা বড় দাবি ছিল। সেই দাবির প্রেক্ষাপটে সরকার তাদেরকে বলেছে যে এই বিষয়টা সরকার দেখবে, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করবে। পরবর্তীতে বিভিন্ন সময়ে আলোচনাটা এসেছে যে আমাদের যে সংস্কার কমিশনগুলি কাজ করছে, সেই সংস্কার কমিশনগুলির যে প্রতিবেদন, সেই প্রতিবেদন থেকে রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে যে জায়গাটায় আসা যায়, সেটা নিয়ে জুলাই সনদ বা জুলাই চার্টার যেটা দেখেন, সেটাই একটা আনুষ্ঠানিক জায়গায় আসবে। তো সেটা নিয়ে যখন এখন আলোচনা হচ্ছে যে দাবি উঠছে যে সেই জুলাই সনদের দাবি সামনে এলো, তখন সরকার 30 দিনের একটা সময় দিয়েছে। যারা দাবি করছে তাদেরকে 30 দিনের মধ্যে সরকার চেষ্টা করবে যে এই জুলাই সনদটা যেন বাস্তবায়ন করা যায়। এর একটা বড় কারণ হচ্ছে, দেখুন আমাদের মতৈক্য কমিশনের কাজও প্রায় শেষ দিকে আর কি। সো আশা করা যায় 30 দিনের মধ্যে একটা শুরু হয়, সেটা পৌঁছানো সম্ভব হবে। আমি যেটি দেখতে পাচ্ছি, আমাদের দেশের মানুষ রাজনীতি নিয়ে ক্রমশ ভীত হয়ে উঠছেন। দেখুন, এই কথাগুলো এই জন্য বলা দরকার, কারণ আমাদের সব আলোচনা শেষ পর্যন্ত শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে থাকলে হবে না। আমি বারবার বলছি, এই দুটি ঘটনা অতীত। এখন আমরা কি রাজনীতি দেখছি? নারী সংস্কার কমিশন নিয়ে যেই প্রতিক্রিয়া আমরা দেখলাম, যেই ভাষা ব্যবহার করতে দেখলাম, দেশে তো একটি সরকার আছে না? তাহলে দেশের 50% মানুষ যদি নারী হয়, আপনি ভাবুন তো তারা কি অনুভব করছেন এই দেশে। তাদেরকেও তো আমরা বলেছি যে একটি গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান মানে কি স্বাধীনতা বিরোধী শক্তিরা
শাহবাগ দখল করবে এবং 13 সালের শাহবাগের প্রতিশোধ নিবে? গণ অভ্যুত্থান মানে কি উগ্রবাদীরা, জঙ্গিবাদীরা এবং যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় তারা আমাদের ড্রাইভিং সিটে বসে যাবে? এটি যদি দায়িত্বশীল লোকরা ঠেকাতে না পারে, আপনি এই রাজনীতির ভবিষ্যৎ কিন্তু অতীতের চেয়ে অন্ধকার। কেননা আপনি কোন রাজনীতি অফার দিচ্ছেন? দেখুন, এত সব সংস্কার, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, আমরা এগুলোকেই ধরে নিয়েছি জীবনের সবচেয়ে প্রধান কর্তব্য। বাংলাদেশের রাজনীতির চেহারাটি কী? বাংলাদেশে নারীদের ব্যাপারে ভূমিকা কী? ধর্মের ব্যাপারে এই রাষ্ট্রের অবস্থান কী? এটি যদি আপনি পরিষ্কার স্টেপ ইন না করেন, এটি যদি আপনি ঘটতে দেন, তাতে কিন্তু একসময় আপনি নিজেও তাতে আক্রান্ত হবেন এবং আপনি কোনো নিয়ন্ত্রণ আপনার আর থাকবে না। দেখুন, আমরা মানে ঘটনার পরপর কিছুদিন এক ধরনের মব ইনজাস্টিস হয়েছে, আমরা বুঝতে পেরেছি তাদের ঘৃণা আছে, তাদের অপছন্দ আছে। আপনি এখন একটা লঞ্চের মধ্যে নারীদেরকে অ্যাটাক করা হবে, ফুটওভার ব্রিজে করা হবে, তার পোশাক নিয়ে মন্তব্য করা হবে, আর দায়িত্বশীল এক মন্ত্রী বা উপদেষ্টা বলবেন কে কখন কোথায় ছায়াতে দাঁড়িয়ে না রোদের মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাবেন? এগুলো কোনো দায়িত্বশীল বক্তব্য? আমরা সরকারকে কিন্তু দেখুন, অতীতের দলীয় সরকারগুলোকে আমরা অনেকভাবে নিন্দা করেছি, শুধু আওয়ামী লীগ না, অতীতে যারা ছিল তাদেরকেও। তাহলে এই অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার জায়গা কোথায়? তার দায়িত্বশীলতার জায়গা কোথায়? তাদের হাতে তো প্রশাসন রয়েছে, আইন তো প্রয়োগ করতে পারেন উনি, আপনি আর আমি তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। কাজে উনি কি করে এই নারীদের উপরে হেনস্থাকারীদেরকে, তাদের মানুষ মনে করছে যোগসূত্র আছে সরকারের সাথে উগ্রবাদীদের সাথে মব ইনজাস্টিসের, এবং ধর্মের ব্যাপারে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করতে হবে। সরকারকে অপছন্দের হলেও আপনাকে স্টেপ ইন করতে হবে, ওই লোকগুলোকে আইনের আওতায় আনতে হবে, এবং আপনাকে নারীদের ব্যাপারে 50% মানুষ নারী। লঞ্চের ঘটনাতে গ্রেফতার হয়েছে না, নিশ্চয়ই হয়েছে, কিন্তু এই গ্রেফতারের পরে আপনি জানেন শাহবাগ থানায় যাকে গ্রেফতার করা হয়েছিল সে কোথায়? আমরা তো ফলো আপ কম করি, ওই যে আমাদের স্ক্রল ইভেন্ট কাভারেজ, ওই শাহবাগ থানায় যাকে ফুলের মালা দিয়ে বের করে আনা হয়েছিল, ওয়ার ইজ হি? কাজেই লঞ্চের ঘটনায় গ্রেপ্তার হয়েছে। এখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন যে স্যুটকোট পরে গেলে ধরবেন, লুঙ্গি পরে গেলেই করবেন, এগুলো কোনো কথা? ওনারা আসলে বুঝতেই পারেন না ক্ষমতায় থাকা অবস্থায় যে পারসেপশনটা কী দাঁড়াচ্ছে। এইটি একটি ইনএফিশিয়েন্ট, নন কেপেবল পারসেপশন দাঁড়াচ্ছে দেশে। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।